আসসালামু আলাইকুম। আমার বাসা নারায়ণগঞ্জ জেলা বন্দর থানায় অবস্থিত। আমি এখানে আসছি, আমার পূর্বের একটা অনেক বড় অভিজ্ঞতা আছে এই পড়ার বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমার এই মে 2019 সালের ডিসেম্বরের 27-28 তারিখে একটি দুর্ঘটনা ঘটে। সেখানে তার প্রায় 30% পুড়ে গেছিল। তো যখন আমরা এখান থেকে আমাদের মেডিকেল থেকে ছাড় দেয় তখন আমার মেয়ের পজিশন এরকম ছিল। জি, এরকম ছিল। তো আলহামদুলিল্লাহ এখান থেকে যে অভিজ্ঞতাটা আমি নিয়েছি, আমার মেয়েকে রাত্রের বেলা এখানে ভর্তি করছি আর না এই 52 ইউনিট পুরানটায়। তো এখানে আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে তারা বলছে যে আপনার মেয়েকে সকালবেলা আইসিইউতে ভর্তি করতে হবে। তো আইসিইউতে ভর্তি হয় আল্লাহর অশেষ মেহেরবানিতে। ভর্তি হওয়ার পরে ওইখানে 10টার মতো বেড ছিল। তো ওইখানে ভর্তি হওয়ার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা ডাক্তাররা যেগুলো দিচ্ছে ওগুলো করানো হওয়ার পরে রাত্রেবেলা যে এরিয়া বড় ডাক্তার আসে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমার মেয়ের অবস্থা কীরকম। কয়েকবারই জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পরে উনি বলল যে আপনার মেয়ের ধরেন 100% থেকে 80% তার নাই, মানে 80% অবস্থা শেষ, তার 20% অবস্থা আছে। সেটাও তার প্রতিনিয়ত যে ক্যালোরিগুলো বের হইব ওইগুলো যদি আপনি পূরণ করতে পারেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় স্যার কিন্তু বলল আমাকে কয়েকবার জিজ্ঞেস করার পরে যে আপনার মেয়ের 80% জীবন শেষ, এখন 20% আছে, সেটাও যদি আপনার প্রতিনিয়ত তার শরীর থেকে যে ক্যালোরিগুলো বের হইব ওটা যদি পূরণ করতে পারেন। তো স্যার কিভাবে এটা পূরণ করব? তো স্যারে বলল যে আপনাকে সকালবেলা একটা মেনু দেওয়া হইব, লিস্ট দেওয়া হইব, ওই লিস্ট অনুযায়ী আপনি তাকে খাবার খাওয়াইবেন। তো লিস্ট আমি সকালবেলা নিলাম, নিয়ে ওইখানে ডিম আছে, খেজুর আছে, আর অনেক কিছু আছে, পানির পরিমাণ আছে। তো ওইগুলো একত্র করে আমি যখন ব্লেন্ডার করলাম তো দেখলাম ওইটা অনেক তরলতা কম, ঘনত্ব কম। তো ওইটা যখন আমি খাওয়াইতে যেতেছি পরিপূর্ণ খাবারটা আমার মেয়ের আমি খাওয়াইতে পারতেছি না। তো আমি চিন্তা করলাম এটারে আমি 2বারে খাওয়াই। তো সেইখানে 2বারে খাওয়াইতে গেলে সময় লাগবো। তো আলহামদুলিল্লাহ ওইখানে আমি দেখলাম প্রত্যেকটা মানুষ 8টা-9টার পরে এক একটা বাচ্চারে বা যারা এখানে ছিল তাদেরকে খাবার খাওয়া শুরু করলো। এইভাবে 3বার খাওয়ায়, আবার রাত্রের 8টার ভিতরে সবাই বের হয়ে যেতেছে। কিন্তু ওইভাবে তার যেই পরিমাণ খাবারটা দিছে ওইটা খাওয়ানো হইতেছে না। তো আলহামদুলিল্লাহ আমি ফজর নামাজ পড়ে তারপরে আমার মেয়ের খাবার শুরু করলাম। এখানে ডিম ছিল আমার মেয়ের খাবারের ভিতরে। তো আমি বাইরে থেকে যে ডিমগুলো ছিল তো এগুলো যেন প্রতিদিনের টাটকা হয়, কারণ অনেকগুলো ডিম। তো ওইখানে যদি টাটকা ডিমটা আমি চিনবো না, ওই কাকাকে বললাম যে কাকা এখানে আপনি আমার থেকে প্রয়োজনে টাকা বেশি নেন, কিন্তু আজকের টাকাটা আমাকে জি 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 একটু এই অভিজ্ঞতাটা যদি না, এইটাই অভিজ্ঞতা, এইটাই অনেক কিছু। আপনি হয়তো এটারে ছোট মনে করে থাকতেছেন, কিন্তু এটা হয়তো 2-4 মিনিট লাগবে, কিন্তু এইটাই জানা দরকার, এইটাই জানা দরকার। তো ওইখানে যেই খাবারটা আপনার এই যে সিরিজ দিয়ে দিতাম, তো ওইটারে আমি 2বারে দিতাম, 3বারে দিতাম। সকাল 5টা থেকে রাত্রের 11টা পর্যন্ত আমি খাওয়াইতাম। অন্য পেশেন্টগুলোকে রাত্রে সকাল 9টা থেকে রাত্রের 8টা-9টার ভিতরে শেষ, কিন্তু পরিপূর্ণ তার খাবারটা তারা খাওয়াইতো না। তো এখানে ডাক্তার কি বলছে যে আপনার যে ক্যালোরিগুলো বের হচ্ছে এটা পূরণ করতে হইব। তো সেটা পূরণ হবে কৃষির মাধ্যমে, খাবারের মাধ্যমে। অবশ্যই তাকে পরিপূর্ণ খাবারটা খাওয়াইতে হইব, কারণ তার শরীর থেকে ক্যালোরি বের হইতেছে। তো আমার মেয়ে এটা হচ্ছে 1 নম্বর খাবার, অবশ্যই তাকে খাবার ঠিকঠাক মতো খাওয়াইতে হইব। সেই জন্য ওইখানে নার্স যারা থাকে তাদের তো কাজ অনেক। একজন লোক অবশ্যই ভিতরে, একজন লোকের সাথে অবশ্যই একদম যতদিন পর্যন্ত সুস্থ না হয় সেখানে একজন লোক থাকতেই হবে, সকাল 5টা থেকে রাত্রের 11টা পর্যন্ত। দ্বিতীয়ত আপনার এখানে যখন এই শরীর থেকে তেলের মতো একটা জিনিস বের হয়, যে বেডটা আছে এই বেডের উপরে যেই কাপড়টা থাকে এটা সকালে দেয়, রাত্রেবেলা চেঞ্জ করে। অনেকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, চেঞ্জ হয় না। ওইখানে কি করতে হইব, প্রতিনিয়ত প্রয়োজনে ঘন্টায়, প্রয়োজনে 15 মিনিট 20 মিনিট পর পর ওই নিচের কাপড়টা সরাই দিতে হইব। প্রয়োজনে বাসা থেকে সুতি কাপড় আনতে হইব, আইনা এটা একটার পর একটা সরাই দিব, এটারে আবার বের করে বাইরে নিয়ে ডেটল দিয়ে ভালো মতো শুকাইয়া পরে আবার দিতে হইব। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার বাচ্চার একটা অসুস্থ, এখানে এই ময়লার ভিতরে যদি আপনি আবার ময়লা রেখে দেন তাহলে সেই রুগী কখনোই ভালো কিছু সম্ভাবনা নাই। সেই জন্য এটা করতেই হবে। 3 নম্বর হচ্ছে যখন ড্রেসিং করতে নিবে তখন অবশ্যই যিনি ড্রেসিং করতে নিবে
তাকে প্রয়োজনে 500 টাকা হাতে দিতে হইব, দিয়ে বলতে হইব ভাই ওনার ড্রেসিংটা সুন্দর মতো যেই মলমটা দেওয়া দরকার পরিপূর্ণভাবে মলম দিয়ে তারপর আবার এটা ড্রেসিং করতে হইব। আপনার দেখা গেছে যারা এখানে চাকরি করে তারা চাকরি ভাই চাকরি আমার বোন আমার মা আমার জীবন এটা তারা বুঝবো না, তাদের মতো তারা চাকরি করবো। অবশ্যই যদি ওইখানে ড্রেসিংয়ের যে লোকটা যাইব তাকে যদি এরকম ভালো আচরণ দিয়ে ভালো ব্যবহার দিয়ে পরিপূর্ণভাবে তার শরীরে মলমটা পরিপূর্ণ দিয়া আবার ড্রেসিং কইরা নিয়ে আসা হয়, আলহামদুলিল্লাহ এই কয়েকটা জিনিস যদি পরিপূর্ণভাবে করা হয় আলহামদুলিল্লাহ রুগী তাড়াতাড়ি ভালো হয়ে যাব। হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, কিন্তু ট্রিটমেন্টটা অবশ্যই জরুরি এইভাবে করতে হবে। জি অবশ্যই এখানে যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে তাদের বাপ মাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা তার পাশে থাকেন, তার পাশে থাইকা একজন লোক এখানে ভিতরে ইনস্টেড থাকতেই হবে, বাইরে একজন পরীক্ষা নিরীক্ষার জন্য থাকতে হবে। আর তার সাথে একা একটা ব্যক্তি এইটা নিয়ন্ত্রণ করতে পারে না, নার্সরা বলবে যে সরেন না, এখানে একজনের সাথে একজন থাকতে হবে এবং মাঝে মধ্যে আরও একজন ব্যক্তি না তাকে সহযোগিতা করতে হতে পারে, সেইটাও নিতে হবে। এখানে যদি আপনারা ভয় নিয়ে ওইখানে ঢুকতে না দেন তাহলে তো তার যে প্রয়োজনীয় সেটা হবে না। আমাকে এরকম অনেকই দেওয়া হয়েছে, এই আরেকজন আসবেন না, কিন্তু আমি নিয়ে আসছি কেন আমার মেয়েকে বাঁচাতে হবে, আমি একলা এখানে পারতেছি না, আরেকজন দরকার। তাই আলহামদুলিল্লাহ আপনারা সচেতনভাবে এটা করেন, অবশ্যই তাড়াতাড়ি এই রোগ থেকে বের হয়ে যাবে। আমি এখানে দেখছি 10টা সিটে একজন মানুষ মারা যাইতেছে, এই সিটে যখন আমি 10 দিন আইসিইউর ভিতরে ছিলাম একটা না, তো একটাই জিনিস দেখছি সেখানে বেখেয়ালি। সেই জন্যই আসছি যে সবাই সব কিছু নিয়ে আতঙ্কে আছে, কিন্তু মূল ইম্পর্টেন্ট যে এখানে যারা আছে তাদের যেন স্বাস্থ্য ঠিক করার জন্য খেয়াল দিতে হইব, এটাই ইম্পর্টেন্ট।